দর্শক, বিগত সরকার প্রফেসর ইউনূস সরকারের অন্যতম আলোচিত এবং সবথেকে সমালোচিত উপদেষ্টাদের মধ্যে একজন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে অনেকগুলো গণমাধ্যম একযোগে তার বিভিন্ন অপকর্ম দুর্নীতির অভিযোগ সামনে এনেছে। তারা দাবি করছে তার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ। দেশ টিভি একটা প্রতিবেদন তৈরি করেছে, ইনভেস্টিগেটিভ একটা রিপোর্ট তৈরি করেছে, যে রিপোর্টে তারা দাবি করেছে ভুয়া সাংস্কৃতিক সংগঠনকে সংগঠনের নামে সরকারি অনুদান, থিয়েটারের যে অনুদান থাকে সেই অনুদানগুলো ভুয়া সব সাংস্কৃতিক সংগঠনের নামে দেয়া হয়েছে। ভুয়া নাম, ভুয়া ঠিকানা ব্যবহার করে নিজেরাই তছরুপাত করা হয়েছে সরকারি টাকা, এরকম ভয়ঙ্কর একটা রিপোর্ট বের করে এনেছে। এছাড়া জুলাই জাদুঘর নিয়ে ভয়াবহ সব অভিযোগ সামনে এনেছে দ্য টাইমস নামের ইংরেজি এবং বাংলা ভার্সনের গণমাধ্যম। কালের কণ্ঠ সহ বিভিন্ন গণমাধ্যম তাকে নিয়ে একদিনে একটানা অনেকগুলো নিউজ করেছে এবং এই সকল নিউজের ভিড়ে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো গণমাধ্যম এই দাবিও করছেন যে মোস্তফা সরোয়ার ফারুকী তার বিরুদ্ধে অভিযোগগুলো যেন আমলে না নেওয়া হয়, সেই কারণে তিনি এখন বিএনপি সাজার চেষ্টা করছেন। বর্তমান প্রধানমন্ত্রীকে তেল মারা শুরু করেছেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নানা ধরনের প্রশংসার বাণী ফেসবুকে পোস্ট করছেন। এখন বিএনপির সঙ্গে মিশে নিজেকে রক্ষা করার একটা চেষ্টা করছেন। কেন গণমাধ্যমে এই ভয়ঙ্কর সব তথ্যগুলো উঠে আসছে, তারা আসলে কি দাবি করতে চাইছে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, মেটিকুলাস সব অভিযোগ মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি যে 19টি ফিল্ম, 19টি না 21টি ফিল্ম বানিয়েছেন জুলাই আন্দোলনকে কেন্দ্র করে। সেই ফিল্মগুলো যেগুলোকে যে প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর আগে জীবনে কখনো ফিল্ম বানানোর কোনো অভিজ্ঞতা নেই। নিজেদের লোকদের কিংবা নিজে এই কাজগুলো করার জন্য মিনহাজ ট্রেড নামে একটা প্রতিষ্ঠানকে এই কাজ দিয়েছেন, এরকম অভিযোগ উঠেছে। জুলাই জাদুঘরের কাজও মিনহাজ ট্রেডকে দেয়া হয়েছে, যার পেছনে তিনি, তার স্ত্রী কিংবা তার ভাই ব্রাদার গ্রুপের একজন প্রভাবশালী পরিচালক যিনি কিনা আওয়ামী লীগের আমলে 21শে আগস্টের ঘটনাকে কেন্দ্র করে একটা ফিল্ম বানিয়েছিলেন, আওয়ামী লীগের তাবেদারি করেছিলেন, এই অভিযোগগুলো সামনে আসছে। কয়েকটা গণমাধ্যমের শিরোনাম আপনারা দেখে নিন। টাইমস ইংরেজি ভার্সন, তারা ফারুকীর কার্টুন দিয়ে তারা শিরোনাম করছে ফারুকিজ মিউজিয়াম স্ক্যান্ডাল। টাইমসের বাংলা ভার্সন তারা শিরোনাম করছে জুলাই স্মৃতি জাদুঘর ফারুকীর অনিয়মের জাদু। কালের কণ্ঠ তারা শিরোনাম করছে অস্তিত্বহীন থিয়েটারে ফারুকীর অনুদান, ক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীরা। এছাড়া দেশ টিভি সহ বিভিন্ন গণমাধ্যমের খবর তো রয়েছে। চলুন একটু জেনে দেখি যে এই অস্তিত্বহীন সংগঠনকে কিভাবে দেয়া হলো অনুদানগুলো। সেখানে বলা হচ্ছে অস্তিত্বহীন নাম সর্বস্ব থিয়েটারের নামে অনুদান দেওয়ার অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টার বিরুদ্ধে। দেশ টিভিতে এই তথ্যটা উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে 2024-25 সালের বরাদ্দের নথির তথ্য মতে সংস্কৃতি মঞ্জুরি খাত হতে চারুশিল্প ও থিয়েটারের জন্য ফারুকী সারা দেশের 3 শতাধিক প্রতিষ্ঠানকে 2,22,43,000 টাকা অনুদান দেন। এর মধ্যে 17টি প্রতিষ্ঠান রাজধানীতে। প্রতিবেদনে সেই 17টি প্রতিষ্ঠানের 7টি প্রতিষ্ঠানের তথ্য সত্যতা যাচাই করার জন্য মাঠ পর্যায়ে যায় দেশ টিভি এবং মিরপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় সেই 7টি প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা যায় যে একটি সংগঠনের নাম শুধুমাত্র সেখানে আছে, ঠিকানা অনুযায়ী একটি সংগঠনের সাইনবোর্ড ছোট্ট করে আছে, কিন্তু সেই এলাকার লোকজন বলেছে যে এই
প্রতিষ্ঠানের ঘরটা তালাবদ্ধ গত 1.5 বছর ধরে। অর্থাৎ একটি সংগঠনকে পাওয়া গেছে কিন্তু সেটা 1.5 বছর ধরে তালাবদ্ধ, বাকি ঠিকানাগুলো সব ভুয়া ঠিকানা ব্যবহার করা হয়েছে। এমনকি যে বাড়ি নাম্বার কিংবা রোড নাম্বার, ব্লক নাম্বার ব্যবহার করা হয়েছে সেই নাম কিংবা ব্লক কিংবা রোড সেই অস্তিত্বই নেই। 7টি সরেজমিনে তদন্ত করে দেশ টিভি এই তথ্য পেয়েছে। 7টির মধ্যে 6টিই ভুয়া, একটা আছে তাও 1.5 বছর ধরে তালাবদ্ধ সেই অফিস। তার মানে 7টিই ভুয়া প্রতিষ্ঠান। তার মানে 300 প্রতিষ্ঠানে যদি তদন্ত করা হয় তাহলে কি অবস্থা হবে খুব সহজেই বোঝা যায়। এই ভয়ঙ্কর তথ্য দেশ টিভি তুলে এনেছে তাদের প্রতিবেদনে। এই তথ্য ছাড়াও এদিকে টাইমস তারা দাবি করছে জুলাই জাদুঘরের নানা অনিয়মকে কেন্দ্র করে। টাইমসের প্রতিবেদনের একটা পর্যায়ে তারা বলছে জাদুঘরটির নিয়োগ বিধিমালা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথমে 107টি পদের জন্য একটি খসড়া তৈরি করলেও ফারুকী তা প্রত্যাখ্যান করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে পদ ও নিয়োগ কাঠামো তৈরি করে তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বাধীন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এটা করে। সেই কাঠামোতে লোকবল নিয়োগে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তগুলো অনেক শিথিল করা হয়। শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল কেন করা হয়? যেন নিজেই নিজেকে সেই জাদুঘরের প্রধান তিনি করতে পারেন। কমিটি যেটা ক্ষমতা ছাড়ার 2 দিন আগে যে কমিটি তিনি তৈরি করেছেন, জাদুঘর পরিচালনার কমিটি, সেখানে নিজেই নিজেকে চেয়ারম্যান নিযুক্ত করেছেন, যেটা এই নিয়োগের ব্যাপারে যে মানে কাঠামো অর্থাৎ নিয়মতান্ত্রিক যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো থেকে শিক্ষাগত যোগ্যতা তিনি ইচ্ছাকৃতভাবে কমিয়ে দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন আগের শর্ত বহাল থাকলে ফারুকী নিজে গভর্নিং বডির চেয়ারম্যান হওয়ার যোগ্যতা হারাতেন। কি ভয়ঙ্কর তথ্য! তাকে চেয়ারম্যান হওয়ার সুযোগ করে দিতেই শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হয়েছে। এই বিষয়ে আসিফ নজরুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিয়োগ বিজ্ঞপ্তির সময়সীমা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। 96টি পদের জন্য আবেদন করতে সময় দেওয়া হয়েছে মাত্র 7 দিন। অথচ সরকারি নিয়ম অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আবেদনের জন্য অন্তত 21 দিন সময় দেয়া বাধ্যতামূলক। তিনি সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন, অর্থাৎ নিয়মতান্ত্রিক উপায় ব্যবহার করেননি, চোরাগুপ্তা উপায় ব্যবহার করেছেন, 7 দিন সময় দিয়েছেন। সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ AKM আব্দুল আওয়াল মজুমদার বলেন, সময় কম থাকলেও সরকারি চাকরিতে লিখিত পরীক্ষা অপরিহার্য, বাধ্যতামূলক। লিখিত পরীক্ষা ছাড়া সরকারি চাকরি হবে না। কিন্তু অন্যথায় পুরো প্রক্রিয়া অনিয়ম, দুর্নীতির মুখে পড়বে, সেটা তিনি বলছেন। কিন্তু তিনি এই নিয়োগ লিখিত পরীক্ষা ছাড়া ভাইবার মাধ্যমে সরাসরি করেছেন। এছাড়া নিয়োগ বাছাই কমিটিতে অভিজ্ঞ ক্যাডার কর্মকর্তাদের পরিবর্তে তুলনামূলক জুনিয়র ও পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের রাখা হয়েছিল বলেও নথিপত্রে দেখা গেছে। আর্থিক অনিয়মের অভিযোগে এই প্রকল্পের পিছু ছাড়ছে না। জাদুঘরের জন্য 19টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য মিনহাজ ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থাকে 5,23 লাখ টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই প্রতিষ্ঠানের আগে কোনো চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা নেই। কেউ কেউ অভিযোগ করেন এই প্রতিষ্ঠানের সাথে ফারুকী বা তার সহযোগীদের যোগসূত্র থাকতে পারে। বিশ্লেষকদের মতে বিষয়টির সুষ্ঠু তদন্তে দুর্নীতি দমনের হস্তক্ষেপ প্রয়োজন। এই জাদুঘরের বিশাল কর্মযজ্ঞে নিয়োগের জন্য 13,000 আবেদন জমা পড়লেও সেখান থেকে নিজের মতো করে বাছাই করে 1,200 জনকে ভাইবার জন্য ডাকা হয়, বাকি 12,000 জনকে বাতিল করে দেয়া হয়। অথচ সবারই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার অধিকার ছিল। এসব অভিযোগের বিষয়ে মোস্তফা সরোয়ার ফারুকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। বিস্তারিত উল্লেখ করে তাকে লিখিত বার্তা মেসেজ পাঠালেও সেই মেসেজের কোনো উত্তর তিনি দেননি। এছাড়া অভিযোগ রয়েছে জুলাই জাদুঘর 96 কোটি অথবা 110 কোটি টাকার প্রজেক্ট। এই প্রজেক্টটাও মিনহাজ ট্রেড সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, যে প্রতিষ্ঠানগুলোতে তার নিজের, তার স্ত্রীর, তার কাছের অ্যাসিস্ট্যান্টদের সংশ্লিষ্টতা রয়েছে এবং তারা মিলে এই কাজগুলো করছেন। তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা এই কাজগুলো করছেন। সর্বশেষ দেওয়া যে হিসাব
হিসাব, সেই হিসাবেও দেখা গেছে নুসরাত ইমরোজ তিশার আয় 1 বছরে দ্বিগুণ হয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। এখন গণমাধ্যমে একের পর এক এরকম খবর হওয়া সংস্কৃতি অঙ্গনের মানুষদের জন্য বিব্রতকর, কারণ মোস্তফা সরোয়ার ফারুকী একজন ফিল্ম মেকার যিনি নীতির কথা আজীবন বলেছেন এবং নীতি আওড়েছেন। তিনি যদি নীতিহীন কর্মকাণ্ড করেন এবং শিক্ষাগত যোগ্যতা কমিয়ে যেভাবে নিজেকে গভর্নিং বডির চেয়ারম্যান নিযুক্ত করেছেন, এই ব্যাপারগুলো, এই মেটিকুলাস ব্যাপারগুলো আমলে নিলে এটাকে হাস্যকর ছাড়া আর কিছুই মনে হওয়ার গত্যান্তর নেই। এবং গণমাধ্যমে এরকম অভিযোগও করা হয়েছে যে এই সকল দুর্নীতি থেকে রেহাই পাওয়ার জন্য এবং জুলাই জাদুঘরের নিজের পদ টিকিয়ে রাখার জন্য তিনি এখন বিএনপির নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া তাদের প্রশংসা করতে ব্যস্ত ফেসবুকে। অর্থাৎ তিনি এখন বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করেছেন। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের মন্ত্রী পলক, শেখ রেহানার পুত্র ববি, আওয়ামী লীগের মন্ত্রী নসরুল হামিদ বিপু, আওয়ামী লীগের মানে দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত আশরাফুল আলম খোকন, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি, তাদের সঙ্গে যে সখ্যতা এবং তাদেরকে নিয়ে যে ফেসবুক পোস্ট, তাদের সঙ্গে ছবি, সেই ব্যাপারগুলো বলে যে আওয়ামী লীগের আমলে বহু কাজ করেছেন তিনি এবং এদের সঙ্গে গভীর সখ্যতা ছিল তার, কৃতজ্ঞতার অন্ত ছিল না। অন্তর্বর্তী সরকারের আমলে প্রফেসর ইউনূসের নানা ধরনের ইউনূসকে কেন্দ্র করে নানা ধরনের তৈলাক্ত কর্মসূচি দেখা গেছে। এবার তিনি বিএনপি হওয়ার চেষ্টা করছেন। এই অভিযোগগুলো গণমাধ্যমে যেমন হচ্ছে তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও হচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। আমরা আশা করব যত অভিযোগ তার বিরুদ্ধে আসছে সব অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হবে। কি দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।